আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে সমস্ত মামলাগুলা ক্রমান্বয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক রায় দিচ্ছেন। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলগুলোর প্রতিক্রিয়া এবং বাংলাদেশের জনগণ কী ভাববে এই বিষয়টা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন এই যে গেল ১ সপ্তাহের গেল ১০ দিনের ভিতরে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার রায় হয়েছে। বিশেষ করে আপনি যদি দেখেন গেল ১৭ই নভেম্বর যে মামলা, সেই মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। তার পরবর্তীতে দেখলাম মানে ১০ দিন পরে, বিশেষ করে এই যে ২৭শে নভেম্বর যে মামলার রায় হয়েছে সেখানে এই যে রাজুকের যে প্লট বরাদ্দ, সেই প্লট বরাদ্দের মামলা, সেখানে বলা হয়েছে শেখ হাসিনা তার নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নামে মোট ৬টি প্লট বরাদ্দ করে নিয়েছেন। এখন এই অভিযোগে মামলা, কিন্তু এই যে মামলার যে কাগজপত্র সেটা ঘাটলে দেখা যায় যে সেখানে শেখ হাসিনা কোনো আবেদনই করেননি, সেখানে কোনো ফর্ম পূরণ করেননি তিনি। কিন্তু এখানে তারপর শেখ হাসিনার নামে প্লট কীভাবে গেল? আর তাছাড়া এই যে প্লটের বিশেষ করে রাজুককে এবং যেই মানে রাজুকের যে প্লটগুলো আছে, এই প্লট নেওয়ার ক্ষেত্রে এখানে ২টা আপনার জায়গায় কাজ করে। একটা হচ্ছে আপনার সরাসরি রাজুক, আর একটা হচ্ছে গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়। এখন রাজুকের যে ধারা আছে, সেই ধারার রাজুকের যে বিধিমালা, সেই বিধিমালার ৫ নং ধারা অনুযায়ী সেখানে বলা হচ্ছে প্রেসক্রিপ্ট ফর্মে আবেদন করা ছাড়া কেউ এই আপনার যেই কোনো প্লট পাবে না বা পায় না। এখন আপনি প্রেসক্রিপ্ট ফর্মে যখন আবেদন করবেন, সে আবেদন করার পরে এটার অনেক ধাপ আছে বা যাচাই বাছাই আছে, তারপরে আপনি প্লট পাবেন। কিন্তু এই যে শেখ হাসিনা যেখানে আবেদনই করেনি, সেখানে কীভাবে এখানে তিনি প্লট পেলেন, সেটা কিন্তু প্রশ্ন করে অনেকে। এখন আমরা যদি মামলার সকল মানে এই যে দায়ভারগুলা বা সকল কিছু বাদ দিয়ে আমরা যদি মামলার যে দণ্ড মানে বন্টন, সেটার দিকে যদি তাকাই, আপনি দেখেন এই মামলায় আপনার যেভাবে শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে, সেভাবে কিন্তু গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় দায়ী থাকার কথা, সেইভাবে কিন্তু আপনার রাজুক দায়ী থাকার কথা। এখন শেখ হাসিনাকে যেহেতু ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা দেখে এই যে রাজুকের যিনি সাবেক সদস্য ছিলেন, রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে মাত্র ১ বছরের কারাদণ্ড কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ দণ্ডের ক্ষেত্রে এখানে বৈষম্য করা হয়েছে। তাছাড়া আপনি গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক যিনি কর্মকর্তা ছিলেন, তার ক্ষেত্রে দেখেন তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সুতরাং এই মামলার মানে কেমন মেটিকুলাস ডিজাইনের মতো মনে হচ্ছে, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেই তিনি সব কিছু মেটিকুলাস ডিজাইনলি করে থাকেন। এখন এই যে শেখ হাসিনার নামে যে মামলাটা, এটাও কি আসলে সেরকম হয়েছে কিনা অনেকে প্রশ্ন করেন। এখন দায়ভারের ভিতরে এই যে বা দণ্ডের ভিতরে যেরকম এখানে গ্রেডিং করা হয়েছে বা দণ্ডের ক্ষেত্রে যেভাবে বৈষম্য করা হয়েছে, এটা আসলে মানে খারাপ ফল বয়ে আনবে বলে অনেকে মনে করেন। এখন এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু একের পর এক মামলার রায় হচ্ছে, এই রায়গুলোর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কীভাবে, বাংলাদেশের আপনার বিশেষ করে সাবেক বাংলাদেশের এই যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী যেটা আপনার কী বলে জেডাই খান পান্না গেল ২৭শে নভেম্বর রাতে যেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটা আসলে আইনের ক্ষেত্রে বা আইন আদালত পাড়ায় আসলে সুরগুল ফেলে দেওয়ার মতো একটা ঘটনা। কেননা যেহেতু জেডাই খান পান্না এই যে বিচারগুলোকে একপাক্ষিক বলতেছেন এবং এই একপাক্ষিক বিচার বলে তিনি মনে করতেছেন তার আইন মানে তার পক্ষের বা তিনি যার পক্ষে লড়বেন, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে সাবেক প্রধানমন্ত্রী। এখন জেডাই খান পান্নার বক্তব্য, শেখ হাসিনারই তো যেহেতু এই আদালতের প্রতি ভরসা নেই, অর্থাৎ এই ট্রাইব্যুনালের প্রতি ভরসা নেই, সুতরাং তিনি কীভাবে এই মামলা লড়বেন? সুতরাং তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন এবং এই মামলার রায়ের ক্ষেত্রে, অর্থাৎ রাজুকের প্লট দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে তিনি বলেছেন যেহেতু শেখ হাসিনা এখানে আবেদনই করেননি, সুতরাং তিনি দুর্নীতিটা করলেন কীভাবে? এই কথা জেডাই খান পান্নার মতো জ্যেষ্ঠ আইনজীবী বলেছেন। আর তাছাড়া আমরা সাধারণ জনগণ যারা আছি, এটাকে আমরা তো আসলে সাধারণভাবে মেটিকুলাস ডিজাইন হিসেবে মনে করি। তাছাড়া আমরা যদি আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে, তাদের আপনার যদি প্রতিক্রিয়া দেখি, এই যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু শেখ হাসিনাকে ভারত যাতে এই রায়ের পরিপ্রেক্ষিতে বা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে, মানে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ না করে, এই অনুরোধ জানিয়েছে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ। তারপর আপনি দেখেন জাতিসংঘ এই রায়গুলোর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যেটা বলছে, জাতিসংঘ বলতেছে বিচারগুলা যেহেতু একপাক্ষিক করতেছে, মানে ব্যক্তির অনুপস্থিতিতে যেহেতু বিচার কার্যক্রমগুলো করতেছে, সুতরাং এই বিচার কার্যক্রমগুলোকে আন্তর্জাতিক যে মানদণ্ড আছে, এই মানদণ্ডের সাথে আসলে সাংঘর্ষিক এবং এগুলো ত্রুটিপূর্ণ বলে জাতিসংঘ মনে করে।
তারপর আপনি যদি দেখেন এই যে শেখ হাসিনার যে বিচারিক কার্যক্রমগুলো আছে, এই বিচারিক কার্যক্রমগুলোর বিরুদ্ধে মানে এই বিচারিক কার্যক্রমগুলো যেন বৈধ নয়, এই জন্য তারা এই যে একটা সংস্থা, এই যে ইন্টারন্যাশনাল আপনার কি বলা হয়েছে, ইন্টারন্যাশনাল জুরিস কাউন্সিল, ইন্টারন্যাশনাল জুরিস কাউন্সিল, এই যে জাতিসংঘের যেই আদালত আছে সেই আদালতে যাচ্ছে। তাছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কিন্তু এখানে বাদ দেয়, তারাও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখন আপনি দর্শক সব কিছু বাদ দিয়ে এই সমস্ত প্রতিক্রিয়াগুলো যদি আমরা বাদ দিই, আমরা যদি একটু নজিরের দিকে তাকাই, গতকালকের ভিডিওতে আমরা কিন্তু নজিরের বিষয়ে আলোচনা করেছিলাম। নজির যে বিষয়টা বা যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, আপনি দেখেন এই ট্রাইব্যুনালের বিষয়ে কিন্তু বা এই বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এটা নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে অনেক আগে থেকে এটা নিয়ে প্রশ্নবিদ্ধ, বিশেষ করে শেখ হাসিনার মানে আগের সরকারের আমলও। এখন শেখ হাসিনার সময় যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ পর্যায়ের যেই নেতাদের মানবতা বিরোধী অপরাধে বিচার করেছিলেন, এই বিচারিক কার্যক্রম নিয়েও কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন ছিল বা তারা এটাকে প্রশ্নবিদ্ধ করছেন। এখন সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের দেশের একটা মহল তখন কিন্তু ব্যাপক মানে ওটা সমর্থনে তারা কথাবার্তা বলছিলেন। এখন ওই মহলটা কিন্তু এই যে শেখ হাসিনার বিচারিক কার্যক্রমের বিষয়ে কিন্তু এখন বাংলাদেশের তারা কিন্তু কথাবার্তা বলেন না, কিন্তু আন্তর্জাতিক মহল ঠিকই কথা বলতেছে। আপনি দেখেন জামাতের যে বিচারিক কার্যক্রম বা জামাত নেতাদের যে বিচারিক কার্যক্রমটা নিয়ে এই যে জামাতের পক্ষে যারা কথা বলছে, অর্থাৎ তৎকালীন সরকারের বিপক্ষে যারা ছিল, তাদের ভিতরে ছিলেন ব্রিটিশ 3 জন আইনজীবী, তাদের প্রধান ছিলেন জন কেমেট। তিনি কিন্তু এই জামাতের এই আইনজীবীদের মানে জামাতের যে আইনজীবী প্যানেল ছিল, আইনজীবী প্যানেল অর্থাৎ রাজ্জাক সাহেব, জামাতের যিনি ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমার মনে আছে, এই রাজ্জাক সাহেবের মানে পক্ষে যারা ছিলেন বা যারা কথাবার্তা বলেছেন, আন্তর্জাতিক সমর্থন জুগিয়েছেন, তিনি ছিলেন জন কেমিক, কিন্তু এই সদস্যদের এদের ভিতরে একজন। সুতরাং এই জন কেমিক এখন কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলতেছেন বা এই মামলাগুলো ত্রুটিপূর্ণ হচ্ছে বা বিচারিক কার্যক্রমগুলো ত্রুটিপূর্ণ হচ্ছে বলে তিনি মনে করেন, তিনি এই অভিমত কিন্তু ব্যক্ত করেছেন। এখন আন্তর্জাতিক মহলেও কিন্তু এইভাবে কথা বলা, অর্থাৎ জামাতের যে সমস্ত পক্ষগুলো জামাতের পক্ষে কথা বলতো, তারাও কিন্তু এখন শেখ হাসিনার পক্ষে কথা বলতেছে। আর তাছাড়া গত 26শে নভেম্বর আমরা দেখলাম লন্ডনের হাউস অফ কমন্সের ভিতরে যেই হলরুমে যেই বৈঠক হয়েছে, সেই বৈঠকে সাবেক এবং বর্তমান এমপি এবং আন্তর্জাতিক মানের যে সমস্ত আইনজীবীগণ আছেন, তারাও সেখানে বিবৃতি দিয়েছেন। সেখানে তারা ছিলেন বিশেষ করে এই যে ইয়ান জন কার্ন স্মিথ, তারপর ছিলেন সেখানে আপনার স্পিট মঞ্জু, তারপর ছিলেন লর্ড কার্নেল কেসি। এই সমস্ত আন্তর্জাতিক মানের ব্যক্তিগত তারাও কিন্তু শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের যে সমস্ত বিচারিক কাজগুলো এই শেখ হাসিনার বিরুদ্ধে যেটা হচ্ছে, এটা আসলে মূলত পূর্বের রাজনৈতিক প্রতিহিংসা, অর্থাৎ শেখ হাসিনার সময় যেটা হয়েছে এটার প্রতিহিংসামূলক এই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বর্তমানে হচ্ছে। সুতরাং এখানে ন্যায় বিচার বলে কিছুই হচ্ছে না। অর্থাৎ দর্শক এই কথাটা যদি আমরা একটু লক্ষ্য করি, শেখ হাসিনার যেই কার্যক্রম বা শেখ হাসিনার সময়ের কার্যক্রম নিয়ে আপনি আমরা হয়তো অনেক সমালোচনা করতে পারি। এখন সেই সমালোচনা করতে গিয়ে যদি আপনি বা সেই সমালোচনার মূলক কাজগুলো যদি আপনিও যদি এখন করেন, যেটা আপনি নিজে বলেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনি নিজে বলেন আপনি গণতান্ত্রিক বা আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তাহলে এই যে যেহেতু আন্তর্জাতিক মহল এটা বলছে যে পূর্বের রাজনৈতিক কার্যক্রমের প্রতিহিংসা, তাহলে তো আপনি প্রতিহিংসা করতে আসছেন, এখানে আপনি ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে পারতেছেন না বা করেন না, আপনি ইনসাফও প্রতিষ্ঠা করতেছেন না। যদি ইনসাফের প্রতিষ্ঠা হতো তাহলে এই যে গেল 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, রায়টা সরাসরি কিন্তু এই যে মানে প্রাথমিক পর্যায়ে আপনি তার মৃত্যুদণ্ড নিশ্চিত করলেন। সুতরাং এটা মেটিকুলাস ডিজাইনের অংশ, যেটা আপনি মেটিকুলাস ডিজাইন প্রায় সময় আপনি বলেন, সুতরাং আপনার সেই মেটিকুলাস ডিজাইনের মতোই মনে হয়। যাই হোক, আমাদের আলোচনা সেদিকে ছিল না। আমাদের আলোচনা আসলে মূল যেটা ছিল, আমরা ইতিপূর্বে সেই আলোচনা শেষ করেছি যে প্লট দুর্নীতির মামলা। এখন প্লট দুর্নীতির মামলার যেটা আন্তর্জাতিকভাবে বা দেশীয় যে বড় বড় সাংবাদিকগণ বা বড় বড় আইনজীবীগণ যে প্রশ্ন তোলেন, বিশেষ করে যেটা এখান পান্নাদের মতো আইনজীবীরা যে প্রশ্ন তোলেন যে যেহেতু শেখ হাসিনা সেখানে প্রেসক্রিপ্ট যে ফর্ম আছে সেই ফর্মই পূরণ করেননি বা আবেদনই করেননি, সুতরাং শেখ হাসিনা এখানে কীভাবে দণ্ড পান, এটা কিন্তু দর্শক আমারও প্রশ্ন। তা আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, আর ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।